আসসালামু আলাইকুম। আসলে অন্ধকারের গুপ্ত ঘাতকরা সক্রিয় হয়েছে। অন্ধকারের গুপ্ত কারা, এটা আপনারা জানেন, যারা গোপনে কাজ করতে পছন্দ করে। এই অন্ধকারে কারা খুন করে, কারা হামলা করে তো জানা যায় না, দেখা যায় না। আমরা এই অন্ধকারের যারা সন্ত্রাস, যারা অন্ধকারে থেকে অভ্যস্ত, তাদেরকে বলবো যে তোমরা যদি দেশের ভালোই চাও তাহলে প্রকাশ্যে থাকো, ঠিক আছে? অন্ধকারের এই গুপ্ত, এটা হলো সমস্যা। প্রকাশ্য শত্রু তারা তো সামনেই বসে, তাই না? অন্ধকারের এটা একটা সমস্যা। এখানে নির্বাচনের সময়ে অনেক ধরনের পক্ষ বিপক্ষ কার্যক্রম চলছে, এটা কোনো সুরাহা হচ্ছে না। যেমন দেখেন, হাদি ভাইয়ের হত্যার ক্ষেত্রে ঘটনা ঘটতে না ঘটতেই ঘোষণা করে দিল মির্জা আব্বাস ভাই এই কাম করছে, তাই না? এই যে যারা এই যে গুপ্ত রাজনীতি করে, তারা এই ধরনের কাজগুলো আজকে এখন পর্যন্ত কিন্তু ওই মোটর সাইকেলে কারা ছিল তার পূর্ণ রূপ কিন্তু দেখা যায়নি। ফয়সাল বলা হচ্ছে, বললাম ফয়সাল হত্যাকারী, সেও ভারতে, তাই না? তো এগুলো নিয়ে মানে খুনিকে ধরা যাচ্ছে না, খুনির ছায়াকে দাবড়ানোর চেষ্টা করা হচ্ছে। ছায়াকে যদি কেউ ধরতে পারবে না, এটা একটা সমস্যা। এই জন্য আমরা সবাইকে বলেছিলাম যে একটা রিকনসিলিয়েশন প্রয়োজন। রিকনসিলিয়েশন মানে সকল পক্ষকে টেবিলে রাখা মানে যেই অপরাধী করুক তার কলারটা ধরে বলা যাবে যে তুমি এটা কেন করছো। তো এই হলো বিষয় আর কি। গতকালকে মোসাব্বির ভাই মারা গেছে, আর একজন আহত অবস্থায় আছে। আমরা সকালবেলা দেখতেছিলাম তাকে আইসিইউ দিচ্ছে না। ফেসবুকে একটা পোস্ট করছি, হাসপাতাল কর্তৃপক্ষ যোগাযোগ করছে ওটা দেখা, তো বলছে আমরা একটা ব্যবস্থা করতেছি। তো এই হলো সামগ্রিকভাবে আমাদের জীবন, আমাদের নিরাপত্তা। আশেপাশে সবাই আছেন, এইরকমভাবে গুপ্ত হত্যা চললে আসলে কিছু বলা যাবে না। আপনারা দেখছেন, আপনাদের সামনে থাকা অবস্থায় কতগুলো নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, এগুলো বলতেছে। এগুলো শুনতে একদিন দেখবেন যে আমি নাই। আমার যে সকল ভাইরা মারা গেছে তাদের মতো আমিও আকাশে চলে যাব। আমাকেও আর খুঁজে পাবেন না সামনে, আপনাদের সামনে আর আসবো না, আর কথা বলবো না। অনেকে আমাকে দেখে বিরক্ত হয়, প্রত্যেক দিন মৃত্যুর প্রত্যাশা করে। তাদেরকেও আর মৃত্যুর প্রত্যাশা করতে হবে না আমার জন্য। তারা সব সময় একটা কথা বলে, আমি কেন মরি না, ঠিক আছে? তো এই হলো রাজনীতির বাংলাদেশের অবস্থা। যারা সরকার চালাচ্ছে তারা তো আছে মোটামুটি, আশেপাশে পুলিশ আছে, আগে পিছিয়ে পুলিশ, দামি গাড়ি নিয়ে, বহর নিয়ে ঘুরছে। আমাদের জীবন হলো সংকটে। আমরা ফুটপাত থেকে অ্যাক্টিভিজম করে আজকে সবাই দেশের মানুষ চেনে। আমাদের বড় কোনো আশাও নাই, অ্যাম্বিশন নাই। জাস্ট দেশ যখন বিপদে পড়ে তখন আমাদের কাজে লাগে। বিপদ উদ্ধার হয়ে গেলে আমরা হলাম চ্যাটের বাল, ঠিক আছে? আবার বিপদ আসলে আবার সবাই প্রত্যাশা করে তারেক ভাই থাকলে কিছু একটা করতো, বা মোসাব্বির ভাই থাকলে 500 মানুষ নিয়ে বের হইতো। তো এটা হলো বিষয়। আমরা জেল জুলুম 3 বার গুম হই, কতবার গ্রেপ্তার, কত মামলা, এরপরেও আমরা নাকি বিপ্লব বুঝি না, ঠিক আছে? আবার কেউ একবারও গ্রেপ্তার হয় না, হ্যাঁ, বড় কোনো লড়াই করেনি, আহতও হয়নি। হেরা হলো বিপ্লবের বাপ, মা, চাচা, খালা, ফুপু, এইগুলো হলো বিপ্লব। আমি ওই জন্য বলছিলাম বিপ্লবের অনেক বাপ, বিপ্লব সফল হলে মেলা বাপ। সবাই খালি বলে আমি বাপ, কিন্তু ব্যর্থ হলে বলবে না আমি ওখানে ছিলামই না, আমি ওদিকে যাই নাই, আমি ভাই এমনি বাদাম কিনতে গেছিলাম, আমাকে উঠায় নিয়ে আসছে। আমি আসলে একটু ওই যে বিরিয়ানি আনতে গেছিলাম, পুলিশ উঠায় নিয়ে গেছে। বিপ্লব সফল না হলে কিন্তু এরকম করেই বলতো, না আমি বিএনপি করি না, না আমার এটা সম্পর্কই না, এরকম করে বলছে না, এইরকম আমি চিনি না, ঠিক আছে? এরকম করে মাথাটা ক্যাপ দিয়ে মাস্কটা পরে সামনে না গায়ে যাবে, বলবে না ঠিক আছে জয় বাংলা বলছে, জয় বঙ্গবন্ধু বলছে, কত কিছু বলছে না, চেনে না, এমন একটা ভাব, ঠিক আছে? এখন আমরা কষ্ট করছি, দেশের জন্য লড়াই করছি, আমাদের এখন লড়াই শেষ।
এখন তারেক দাম নাই, মোসাব্বির ভাইয়ের দাম নাই, আরও যারা নেতাকর্মী অসংখ্য আহত আছে তাদের দাম নাই। এখন এরা প্রত্যেক দিন চিল্লায় চিল্লায় আমাদেরকে বিপ্লবের শিক্ষা দেয়। তো ভাই রাজনীতি তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত না, রাজনীতি আরও মেলা আছে। বিপদ থাকলে আমাদের দাম আছে, আমরা আবার আসবো বিপদ পড়লে, ঠিক আছে? এই আর কি। তারেক ভাই, আপনার কাছে প্রশ্ন যে এই হত্যাকাণ্ড কারা ঘটাতে পারে এবং জামাত শিবির ঘটাতে পারে বলে আপনি মনে করেন? ঘটাইছে খুনি কারা আমি জানি না। আচ্ছা তারেক ভাই, জনাব তারেক রহমানের নিরাপত্তার বিষয় নিয়ে জামাতের পক্ষ থেকে আপত্তি জানানো হচ্ছে, তার প্রোটোকলের বিষয়। বুঝছি। এখন জামাতের যে লোকগুলো জামাত, তারা যে জামাত করতো এটা বাংলাদেশের মানুষ জানে। তাদের সাথে আওয়ামী লীগের একটা বন্ধুত্ব আছে, মিলমিশ করে থাকছে, এখনো মিলমিশ করে নির্বাচন করে, ভোট করে, পাশে নিয়ে বসে, ঘোষণা দেয়। আওয়ামী লীগের দায়িত্ব তাদের কোনো বিপদ নাই। আমি বলি যে দেশে জামাত আছে সেই দেশে সবারই নিরাপত্তার সমস্যা আছে। অন্ধকারের শক্তি হলো জামাত। অন্ধকারের শক্তির সাথে মোকাবেলা করা একটু কঠিন, কিন্তু আবার আলো আসলে এরা আবার পালায় যায় সবাই, আলো দেখলে এরা ভয় পায়। তো এইটাই আর কি বিষয়। তো এই অবস্থায় তারেক রহমানের নিরাপত্তা তো আছে, আমাদের ভাই, আমরা অনেক মায়া করি। বেগম জিয়া মারা গেছে, কোকো ভাই মারা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো আগেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এমনকি জায়মান রহমানের বাবা, দাদা, না সম্ভবত না, ডক্টর জুবাইদার বাবা, তিনিও তো হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তো যেই পরিবারের প্রত্যেকটা সদস্যই বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার। কোকো ভাই কি স্বাভাবিক মৃত্যু ছিল? অনেকে তো সন্দেহ করে, তাই না? তো সেই পরিবারের একমাত্র পুরুষ বেঁচে আছে এখন। তার জীবন তো বাংলাদেশের আকাঙ্ক্ষা, বাংলাদেশের প্রতীক্ষা। এবং তিনি এখন বিভিন্ন জেলায় জেলায় যাবেন না, দেখবেন যে ওই এলাকায় জোয়ার বসে যাবে। ভোট চাইতে হবে না ভাই, ধানের শীষের ভোট চাইতে হবে না, বলতে হবে না, এটা বলার প্রয়োজন নাই। যে দিক দিয়ে তারেক রহমান যাবেন সেই দিক দিয়ে আলোর ঝলকানি হবে, আর মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যাবে তাদের নেতা তারা পেয়ে গেছে। পাবে না? গতকালকে ইসির সাথে দেখা করে জামাতের তারা হচ্ছে এক ধরনের আপত্তি জানিয়েছে, তারেক রহমান 4 দিনের সফরে যাবে, এটা তিনি হচ্ছে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ব্যবহার করবে, নিয়ম লঙ্ঘন করবে, এই ধরনের একটা আপত্তি উঠিয়েছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? ওরা তো ঠেকাতে চায়, ওরা এইভাবে না, ওরা যেভাবে তারেক রহমানের সফরটা ঠেকাতে যাচ্ছে, এতদিন পরে দেশে আসছে, বিভিন্ন এলাকার মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, ওরা চাচ্ছে যে এটা একটু পুরানো হয়ে যাক, এটা বাসি হয়ে যাক, কিন্তু এটা ভুল করা যাবে না, যাইতেই হবে। এইটা বেগম জিয়ার ক্ষেত্রেও ঠেকানোর চেষ্টা করছে, যে বেগম জিয়া যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে মহাসমুদ্র হয়ে গেছে। উনি যেখানে হাঁটছে সেখানে মিছিল হয়ে গেছে, যেখানে গাড়ির দরজা খুলে দাঁড়াচ্ছে সেখানে সমাবেশ হয়ে গেছে, বিরাট সমাবেশ। এই আতঙ্কের কারণে তাকে কারওয়ান বাজার হামলা করছে, ফেনীতে হামলা করছে, মিরসরাইয়ে হামলা করছে, কত জায়গায়। তো এইটা একটা আল্লাহর বরকত আছে, বুঝছেন? তারেক রহমানও যে দিকে যাবে সেই দিকে সব ষড়যন্ত্র সবার ঘোর কেটে যাবে, ঘোর কেটে যাবে। বিভিন্ন জায়গায় জান্নাত জাহান্নামের লোভ টোপ দেখাইছে না, ভয় দেখাইছে, এগুলো সব ঘোর কেটে যাবে, ঠিক আছে? ওই তো, ভালো থাকবেন সবাই। আমাদের ভাইরা জেলে গেছে, আমাদের প্রবাসী বড় ভাইরা মায়া করে দয়া করে আমাদেরকে হেল্প করেছে। তো ওইখান থেকেই পাবলিক ফান্ড, ক্রাউড ফান্ডিংয়ের একটা বিষয়। ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টা হলো মানুষ স্বেচ্ছায় একটা দান করছে, কাউকে হুমকি প্রদান করা হচ্ছে না। এটা পাবলিকলি একটা ওপেন সোর্সে বলা যে আমার হেল্প লাগবে, আপনারা যারা আমাকে পছন্দ করেন আমার সাথে একটু থাকেন আপনারা। আমার জায়গা থেকে হেল্পটা চেয়েছিলাম। তো প্রাথমিকভাবে এইটা আমরা যখন গণ অধিকারে ছিলাম, ছাত্র অধিকারে ছিলাম, তখন থেকে এই সংস্কৃতিটা শুরু হয়। তখন অনেকে বিকাশ, নগদ বিভিন্ন কিছু কটাক্ষ করেছে। তো এর পরবর্তীতে এনসিপির ভাইরাও এটা করলো। এর পরবর্তীতে আমরা যারা আপুকে দেখলাম করছে, ফুয়াদ ভাইকে দেখলাম করছে, হান্নান মাসুদ করছে। তো আমি মনে করি হান্নান মাসুদরা যেভাবে মব সৃষ্টি করে মানুষের কাছ থেকে টাকা নিত, সেখান থেকে তাদের যে হেদায়েত হয়েছে, যে মব সৃষ্টি না করে ফেসবুকে ওপেন সোর্সের মাধ্যমে চাচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এটাই আসলে প্রক্রিয়া, ঠিক আছে? প্রার্থীদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় কিনা, বা এখন আমাদের যাদের সামর্থ্য কম, অনেকের তো সামর্থ্য আছে,
হানান মাসুদ তো অনেক ধনী ব্যক্তি এখন, তার বাবার চেয়ে 18 গুণ সম্পদ। আপনারটা বলেন। ফুয়াদ ভাই একজন ব্যারিস্টার, তার অনেক সম্পদ আছে, তার ল প্র্যাকটিসের মাধ্যমে অনেক ইয়ে আছে। আবার হলো এই যে এখন তো মামলা খেলা চলছে, তাই না? রাজনৈতিকভাবে ফুয়াদ ভাইদের এর এবি পার্টির ভাই, তো এখানে একটা মজা আছে, তাদের তো অনেক ইনকাম আছে, তারাও যদি আমাদের কাতারে এসে পাবলিক ফান্ড চায়, এটা একটা বিষয়, ঠিক আছে? তাদের তো অনেক টাকা, তারা আমার কথা তো আমি বললামই প্রথমে, আমরা আগে থেকেই মানুষের সহযোগিতা নিয়ে এটা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে চলি, আমরা এটা চলি, সামনে রাজনীতিতেও আমরা মানুষের সাপোর্ট আমাদের প্রয়োজন, ঠিক আছে? এই সাপোর্টটা প্রয়োজন হবে না আমাদের যদি আমরা কারো দাস হয়ে যাই, কারো চাকর হয়ে যাই, বুঝছেন? তাহলে প্রয়োজন নাই। অনেকেই কিন্তু প্রশ্নটা একটা তুলছে, অনেকেই কিন্তু একটা ভাই একটু ফুয়াদ ভাই আসলে কেন চাইছে এরকম করছে? ফুয়াদ ভাই চাচ্ছে কেন এখন? ফুয়াদ ভাই দরকার, ফুয়াদ ভাই চাইছে, ব্যারিস্টার মানুষ, তার এবি পার্টি, তারা তো এই গণ অভ্যুত্থানে অনেক মামলা টামলা নিয়ে কাজ করছে, এরপরে তাদের টাকা প্রয়োজন হচ্ছে। আমরা তো আইনজীবীও না, আমরা ছোটোখাটো মধু বিক্রি করে, আম বিক্রি করে আমাদের দরকার হয়। এখন ফুয়াদ ভাইদেরও কেন দরকার হয় একজন ব্যারিস্টার হওয়ার সত্ত্বেও, এটা ফুয়াদ ভাইকে জিজ্ঞাসা করে। আমার দরকার হয়, আমি চাইছি ভাই, আমার প্রয়োজন। আমার নাম্বার আমি দিচ্ছি 01725545950, এটা আমার নাম্বার। এই নাম্বারে অনেকে পাঠিয়েছে গতকাল থেকে। আমি এই ক্রাউড ফান্ডিংয়ের পুরো সময়ে বিকাশে আমি 21,000 টাকার মতো আমার সহযোগিতা পেয়েছি, ব্যাংকে আমি পেয়েছি 5,000 টাকার মতো ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছি, আর একজন বড় ভাই আমাকে হাতে হাতে 2 লক্ষ টাকা দিয়েছে, আর একজন ভাই আমাকে 65,000 টাকার একটা অ্যামাউন্টের একটা প্রতিশ্রুতি দিয়েছে। তো এইভাবে একটু শক্তি লাগছে মনের মধ্যে যে আমি এখন পর্যন্ত প্রায় 750 মানুষ 10 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম করে পাঠিয়েছে। তো ভাল লাগছে। যখন এই সহযোগিতা করা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবো যে আমার কাজকর্মকে কেউ সাপোর্ট করে না। ভাই একটা প্রশ্ন কিন্তু জাগে স্বাভাবিকভাবে, সাধারণ মানুষ অনেকে ফেসবুকে কমেন্টও করছে অনেক জায়গায়, যে নির্বাচনের আগে যদি আপনারা এইভাবে মানুষের কাছে হাত পাতেন বা টাকার সহযোগিতা চান, তো নির্বাচনের পরে আপনি মানুষের পাশে দাঁড়াবেন কেমনে? আসলে আমি একটা কথা বলি, দেশ কেউ চালায় না, দেশ সবাই খাইতে চায়, বুঝছেন? এটা কেউ চালায় না। যেখানেই দেশ সুন্দরভাবে চলে সেখানে গিয়ে কেউ না কেউ বাগড়া দেয়, এটা সুন্দর চলে কেন? দেশটাকে থামায় দিতে চায়, এটা হলো একটা বিষয়। তো দেশের সেবা করতে চাওয়া এটা অনেক কঠিন একটা বিষয়। একজন রাজনীতিবিদ না একটা কম্বলও যে দেয়, ঠিক আছে, এইটাও কোনো না কোনোভাবে মানে বোঝেন তো। সো কোনো কিছুই স্বার্থহীন না, আমি মনে করি না স্বার্থহীন। রাজনীতিবিদরা যেভাবে দিতে পারে, রাজনীতিবিদরা দেশকে দিতে পারে হলো তার পরিকল্পনার মধ্য দিয়ে একটা নীতি, সেই নীতির মাধ্যমে দেশের একটা উপকার হবে, এই দিকে হেল্প করতে পারে। কিন্তু বাস্তবে এই যে টাকা দেয়, খাবার খাওয়ায়, হোটেলে বিরিয়ানি খাওয়াচ্ছে রাজনীতিবিদ, এগুলো সবই হলো চিটিংবাজি, বুঝছেন? যা কিছু দেখছেন দিচ্ছে না, লোক দেখানো। রাজনীতিবিদ শুধুমাত্র দিতে পারে হলো নীতি, পলিসি। তাই রহমান বললো না, আমার আই হ্যাভ এ প্ল্যান, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে বললো না, কি পরে দিতে পারবেন? কিছু করতে পারে, উনি ওনার একটা নীতি দিয়ে, পরিকল্পনা দিয়ে উপকার করতে পারবে। রাষ্ট্রের সারা দেশের নাগরিককে 7 দিন খাওয়ানোরও সক্ষমতা নাই। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলেছিলেন সারা দুনিয়া সবাইকে খাওয়াবেন, তারপরে একটা তিমি মাছ আসতে খাইতে, ওনার সব খাবার এক তিমি মাছই খেয়ে ফেলছে, উনি আর কাউকে খাওয়াইতে পারলো না। এইরকমই পুরো দুনিয়াটা চালায় আল্লাহ, দুনিয়াটা চালানোর সক্ষমতা শুধুমাত্র আল্লাহর আছে, রাজনীতিবিদরা চালাতে পারে না, বুঝছেন? রাজনীতিবিদরা বিভিন্ন নীতি পলিসির মাধ্যমে ন্যায় বিচার দিতে পারে, শৃঙ্খলা দিতে পারে, মানুষকে কৌশলগতভাবে হেল্প করতে পারে, কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এইভাবে রাজনীতিবিদরা হেল্প করতে পারে। সুতরাং এখন টাকা নিচ্ছি দেখে সামনে মানুষের কাছ থেকে টাকা নিব বিভিন্ন বিষয়, আমি আসলে ব্যবসা করতে চাই, আমার পরিশ্রম দ্বারা বড় হতে চাই। নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে আমার কিছু নিজের ফান্ড আছে, ওই ফান্ডটুকু দিয়ে যথেষ্ট না, এই জন্যই হেল্প চাইছি। ঠিক আছে কিশোর ভাই, সাথে আজকের যে বিষয়টা, এই যে জানাজা হলো, এখানে বিষয়ে আপনি এই মুহূর্তে আজিজুর রহমান মুসাদ্দিক, তার যে হত্যাকাণ্ড ঘটেছে, এই কিলিং মিশনে কারা অংশগ্রহণ করতে পারে বা কারা এর সাথে জড়িত, আপনার কি কোনো ধারণা বা কোনো আপনার অভিব্যক্তি আছে? আমি কি পুলিশ নাকি যে ভোটটা কারা করতে, আমি কিভাবে বলবো?
এটা তো পুলিশ বলবে। আপনারা পুলিশকে কে জিজ্ঞাসা করেন, তারা কেন কথা বলে না? যেহেতু আপনার জনপ্রতিনিধি, আপনার কোনো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেন, তাই না? ডক্টর ইউনূস স্যারকে জিজ্ঞাসা করেন। ডক্টর ইউনূস স্যার তো বিভিন্ন হত্যা নিয়ে এত ফেসবুকে পোস্ট দেয়। এই মুসাব্বির ভাই, হ্যাঁ, তার অর্ধশত মামলা, তারপরে 20 বারের উপরে গ্রেপ্তার হয়েছে নাকি, লাস্ট 11 বার রিঅ্যারেস্ট হয়েছেন, গণঅভ্যুত্থানে বড় ভূমিকা রাখছে, আজকে যে মারা গেল, তার জন্য রাষ্ট্রের মিনিমাম কোনো রেসপন্সিবিলিটি আছে? সরি ফিল করছে, দুঃখ প্রকাশ করছে, নাকি বিএনপির রক্ত হলো গরুর রক্ত? কিছু কোনো প্রতিক্রিয়া আছে? একটা বক্তব্য দিছে? থাক, আর কিছু বলবো না। জি জি, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ডিএমপি থেকে বলা হয়েছে এটি একটি নিছক একটি ঘটনা, যেটা এরকম আরো কয়েকটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা বলেছে। এই বিষয়টা নিয়ে একটু বলুন, কেন ডিএমপি এভাবে কেন বলছে একটা নাগরিকের বিষয়, একটি দলীয় কর্মীর বিষয়? জানি না, আমার খারাপ লাগছে। মুসাব্বির ভাইয়ের কাছে আমি কালকে রাত অনেক রাত পর্যন্ত ছিলাম ওনার লাশের পাশে। আমার ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, যে আসতে ইচ্ছে করছিল না, এবং আমি দেখছিলাম যে ওখানে কোনো মিডিয়া নাই। আপনারাও ছিলেন না, সত্যি না? আপনারাও ছিলেন না, আপনারাও তাকে গুরুত্ব দেননি, কেউই তাকে গুরুত্ব দিচ্ছে না। এটাই, এত কষ্ট করে ত্যাগ করেও একটা মানুষ, আমরা বলি যে বাঁচে থাকতে দাম দেও না, বাঁচা মরার পরে দাম দিবা, কিন্তু উনি আসলে মরার পরেও দাম পাইছে না। ঠিক আছে।